আমি যখন দেখলাম আব্বা আমাদের সবার মধ্যে সম্পত্তি ভাগ করে দিচ্ছে, তখনও বুঝিনি সেই ঘরের একমাত্র মেয়েটার জন্য এত বড় অপমান জমা করে রেখেছেন উনি। আমার বড় ভাই রাশেদ পেল বাজারের 3টা দোকান, ছোট ভাই ফাহিম পেল গ্রামের জমিটা, আমি পেলাম শহরের ফ্ল্যাটের অংশ। শুধু আপা আমাদের একমাত্র বোন তানহা দাঁড়িয়ে রইল চুপচাপ। আব্বা সবার সামনে কাগজ সই করতে করতে হঠাৎ মাথা তুলে বললেন, তুই একটা টাকাও পাবি না, আল্লাহর কসম তোকে আমি 1 পয়সাও দেব না। ঘরের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে এসেছিল। তানহা আপা কিছু বলেনি, শুধু একবার আমাদের দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিটা আজও আমি ভুলতে পারিনি। সেখানে রাগ ছিল না, অভিযোগও ছিল না, ছিল শুধু একটা ভাঙা মানুষের নীরব প্রশ্ন। কিন্তু আমরা কেউ কথা বলিনি, আমিও না, কারণ তখন আমরা সবাই নিজের নিজের অংশ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কে কি ব্যবসা করবে, কে কোথায় বিনিয়োগ করবে, সেসব হিসাবেই ডুবেছিলাম। আর আব্বা তিনি একা হয়ে গেলেন। তানহা আপার সাথেও ধীরে ধীরে আমাদের যোগাযোগ কমে গেল। আসলে কমে গেল না, আমরা ইচ্ছা করে দূরে সরে গেলাম, কারণ ভিতরে ভিতরে একটা অস্বস্তি কাজ করত। ওর সামনে দাঁড়ালে মনে হতো আমরা সবাই অপরাধী। আপা কখনো কারো কাছে কিছু চায়নি, না ঝগড়া করেছে, না আদালতের ভয় দেখিয়েছে। শুধু একদিন ফোনে খুব শান্ত গলায় বলেছিল, তোরা ভালো আছিস তো? আমি তখনও ঠিক মতো কথা বলতে পারিনি। এরপর কয়েক মাস কেটে যায়। এক শুক্রবার সকালে হঠাৎ তানহা আপা আমাকে ফোন দিল, বলল, শোন আজকে আব্বার কাছে যাবি, মানুষটা একা থাকে, দেখে আসি কি লাগবে। আমি একটু থেমে বললাম, হঠাৎ? আপা হালকা হেসে বলল, হঠাৎ আবার কি, উনি আমাদের আব্বা। কথাটা শুনে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠেছিল, কারণ এত অপমানের পরেও মানুষটা আব্বাকেই ভাবছে। আমরা দুজন দুপুরের পর বের হলাম। আপার হাতে একটা বড় ব্যাগ ছিল, ভেতরে আব্বার পছন্দের খাবার, গরম ভুনা খিচুড়ি, গরুর মাংস আর নারকেলের পায়েস। রাস্তা জুড়ে আপা স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর চোখের নিচের কালচে দাগগুলো কতটা ক্লান্তির গল্প বলে। ওর মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ, স্বামী ছোট্ট একটা চাকরি করে, সংসার কোনো মতো চলে, তবু কখনো কাউকে কিছু বুঝতে দেয়নি। আমরা বাড়িতে পৌঁছাতেই আব্বা দরজা খুললেন। তানহা আপাকে দেখে উনার মুখ শক্ত হয়ে গেল। প্রথম কথাটাই ছিল, কিরে এখন আবার কি জন্য আসছিস, ভাগ চাইতে? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম, কিন্তু আপা হাসলো, খুব আস্তে বলল, না আব্বা, আপনার জন্য খাবার আনছি, ভাবলাম একটু দেখে যাই। আব্বা ঠান্ডা গলায় বললেন, এই বাড়ি এখন রাশেদের নামে, তোর এখানে কোনো অধিকার নেই। কথাটা এত নিষ্ঠুর ভাবে বলা হয়েছিল যেন উনি নিজের মেয়েকে না, কোনো ভিখারিকে তাড়িয়ে দিচ্ছেন। কিন্তু তানহা আপা তখনও শান্ত, খাবারগুলো গুছিয়ে টেবিলে রাখছিল আর বলছিল, আপনি ঠিক মতো ওষুধ খাইতেছেন তো? চাপ নিয়েন না, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম, মানুষ এত অপমানের পরেও এত নরম থাকতে পারে। বিকেলের দিকে আমরা বের হয়ে এলাম। বাড়ির গলি পার হতেই হঠাৎ আপা থেমে গেল, তারপর আচমকা কাঁপতে শুরু করলো, এমন কান্না যেন বহুদিন বুকের ভিতর আটকে রেখেছিল। কাপা গলায় বলল, আমি কি করছি বলতো, কি দোষ ছিল আমার? আমি চুপ। আপা চোখ মুছতে মুছতে বলল, আমার মেয়েটা অসুস্থ, ওষুধ কিনতে কষ্ট হয়, জামাইয়ের ইনকাম কম, তারপরও তোদের কাছে কোনোদিন কিছু চাইছি? আমার বুকের ভেতরটা ধকধক করছিল। ও আবার বলল, তোরা সবাই জানতিস আমার অবস্থা, তারপরেও কেউ একটা কথাও বললি না? আমি তখনও কোনো উত্তর খুঁজে পাইনি, কারণ সত্যিটা খুব নিষ্ঠুর ছিল। আমরা সবাই নিজের স্বার্থ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে নিজের বোনটার কান্নাও দেখতে পাইনি। এরপর আরো একটা জিনিস ধীরে ধীরে বুঝলাম, আমরা কেউ আব্বার খোঁজ না নিলেও তানহা আপা প্রতি সপ্তাহে ওনার কাছে যেত, ওষুধ নিয়ে যেত, খাবার রান্না করে দিত, ঘর গুছিয়ে দিত। আর আব্বা প্রতিবারই ওকে কষ্টের কথা শুনিয়ে দিতেন। তবু আপা যাওয়া বন্ধ করেননি। কিন্তু এক সপ্তাহ, প্রথমবারের মতো তানহা আপা আর গেল না। সেদিন বিকেলে আব্বা হঠাৎ আমাকে ফোন দিলেন, গলায় অদ্ভুত অস্থিরতা। তিনি বললেন, তোর আপা আজকে আসে নাই? আমি অবাক হয়ে বললাম, না তো। কিছুক্ষণ চুপ থেকে আব্বা আবার বললেন, ওর ফোন বন্ধ কেন? ঠিক তখনই আমার বুকের ভেতর কেমন অজানা ভয় ঢুকে গেল। আর যেটা পরে জানলাম সেটা আমাদের পুরো পরিবারকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সেদিন শুক্রবার আমি একাই আব্বার বাসায় গিয়েছিলাম। দরজা খুলে আব্বা প্রথমে চারপাশে তাকালেন, তারপর কপাল কুঁচকে বললেন, তানহা আসে নাই? আমি জুতা খুলতে খুলতে বললাম, না আব্বা, আজকে আসতে পারেন নাই। আব্বার মুখটা কেমন বদলে গেল। যে মানুষটা সবসময় আপাকে দেখলে কঠিন কথা বলতেন, সেই মানুষটাই আজ অস্থির হয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছেন। উনি ধীরে ধীরে সোফায় বসে বললেন, অসুস্থ নাকি? আমি ইতস্তত করছিলাম, কারণ সত্যিটা বলতে লজ্জা লাগছিল। আব্বা আবার বললেন, ফোন দে তো, কথা বলি। আমি ফোন বের করে তানহা আপাকে কল দিলাম। 2 বার রিং হওয়ার পর আপা ফোন ধরলো। গলাটা খুব ক্লান্ত শোনাচ্ছিল। আমি বললাম, আব্বা জানতে চাচ্ছে তুই কেন আসিস নাই। ও পাশে কিছুক্ষণ চুপচাপ, তারপর খুব নিচু গলায় আপা বলল, কি বলবো, বাসায় একটা টাকাও নাই রে, মেয়ের ওষুধ কিনতে যা ছিল শেষ হয়ে গেছে। আমার বুকটা হু হু করে উঠলো। আপা আবার বলল, আজকে ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না, ভাবছিলাম পরের সপ্তাহে কারো কাছ থেকে ধার করে যাব।
আমি কথা হারিয়ে ফেলছিলাম। ঠিক তখনই খেয়াল করলাম আব্বা আমার ফোনের স্পিকার অন না থাকলেও আবার ভাঙা গলার শব্দ শুনতে পাচ্ছেন। উনার মুখের রং ধীরে ধীরে বদলে যাচ্ছিল। আপা আবার বলল, আব্বারে বলিস মন খারাপ না করতে, আমি চেষ্টা করব আগামী শুক্রবার যেতে। কথাটা শেষ হতেই ফোন কেটে গেল। ঘরের ভেতর তখন অদ্ভুত নীরবতা। আমি মাথা নিচু করে বসেছিলাম। হঠাৎ আব্বা উঠে দাঁড়ালেন, কঠিন গলায় বললেন, উড়না নে, বের হই। আমি অবাক হয়ে বললাম, কোথায়? উনি কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর আমরা বাজারে গেলাম। আমি জীবনে সেই প্রথম দেখলাম আব্বা এত মন দিয়ে কারোর জন্য জিনিস কিনছেন। চাল, ডাল, তেল, মাছ, মাংস, ফল, দুধ, বিস্কুট, এমনকি ছোট্ট বাচ্চাদের জন্য চকলেটও নিলেন। তারপর ফার্মেসিতে গিয়ে অনেক ওষুধ কিনলেন। সব শেষে গাড়িতে উঠার আগে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত কষ্টে ছিল, কেউ আমাকে বলল না। আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ উত্তরটা আমাদের কারো কাছেই ছিল না। আমরা সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। শুধু তানহা আপা একা সব সহ্য করছিল। প্রায় 1 ঘন্টা পর আমরা আপাদের বাসার সামনে পৌঁছালাম। ঢাকার এক পুরনো গলির ভেতর ছোট্ট ভাড়া বাসা। সিঁড়ির দেয়ালের রং উঠে গেছে, চারপাশে স্যাঁতসেঁতে গন্ধ। আব্বা ধীরে ধীরে উপরে উঠছিলেন। আমি বুঝতে পারছিলাম ওনার বুকের ভেতর কিছু একটা ভাঙছে। দরজায় নক করতেই তানহা আপা দরজা খুললো। আমাদের দেখে ও পুরো থমকে গেল, বিশেষ করে আব্বাকে দেখে। কারণ বিয়ের পর এই 12 বছরে আব্বা কখনো ওর বাসায় আসেননি। আপার চোখ বড় বড় হয়ে গেল। তারপর কাপা গলায় বলল, আব্বা আপনি? আব্বা কিছু বললেন না, শুধু হাতে থাকা বাজারের ব্যাগগুলো ভিতরে নিয়ে ঢুকলেন। ঘরে ঢুকেই উনি চারপাশে তাকিয়ে রইলেন। ছোট 2 রুমের বাসা, দেয়ালের পলেস্তারা উঠে গেছে, পুরনো একটা ফ্যান ঘুরছে শব্দ করে। এক কোনায় ছোট্ট বিছানায় শুয়েছিল আপার মেয়েটা, শুকনো মুখ, নিষ্পাপ চোখ। আব্বা অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল মানুষটা নিজের ভিতরে হারিয়ে গেছেন, কারণ এতদিন তিনি শুধু রাগ দেখিয়েছেন। আজ প্রথমবার নিজের মেয়ের জীবনটা দেখলেন। তানহা আপা বারবার বলছিল, আব্বা বাসা অগোছালো, কিছু মনে করবেন না। কিন্তু আব্বা কোনো কথা বলছিলেন না, শুধু ধীরে ধীরে ঘরের ভাঙা দেয়ালে হাত বুলাচ্ছিলেন। এক সময় আমরা বসে চা খাচ্ছিলাম। ঠিক তখন আপার স্বামী রিয়াদ ভাই বাসায় ফিরলেন। ঘামে ভেজা শার্ট, ক্লান্ত মুখ। কিন্তু আব্বাকে দেখেই ভদ্রলোক অবাক হয়ে সম্মান নিয়ে সালাম দিলেন। তারপর হাসি মুখে বললেন, আরে আব্বা জান আসছেন, একটু বসেন, আমি আসতেছি। কিছুক্ষণ পর উনি আবার বের হয়ে গেলেন। আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজে, কিন্তু আধা ঘন্টা পর হাতে গরম রুটি আর মুরগির মাংস নিয়ে ফিরলেন। তিনি হাসতে হাসতে বললেন, আজকে সবাই একসাথে রুটি খাই, আব্বা জান না করলে কষ্ট পাবো। আমি আব্বার দিকে তাকালাম, উনার চোখ ভিজে উঠেছে। হঠাৎ উনি রিয়াদ ভাইয়ের হাত চেপে ধরে বললেন, বাবা আমাকে মাফ করে দিও। ঘরের সবাই থমকে গেল। আব্বা কাপা গলায় বললেন, আমি ভাবতাম তুমি আমার মেয়ের যোগ্য না, কিন্তু আজ বুঝলাম আমি ভুল ছিলাম। রিয়াদ ভাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আব্বা আবার বললেন, এত কষ্টের মাঝেও তুমি কখনো আমার বিরুদ্ধে একটা কথা বলো নাই। তারপর তানহা আপার দিকে তাকিয়ে বললেন, আর তুই এত অপমানের পরও প্রতি শুক্রবার আমার জন্য খাবার নিয়ে আসছিস। আপা তখন ফুপিয়ে কাঁদছিল। সেদিন রাতে প্রথমবার আমি দেখলাম আব্বা নিজের ভুলের জন্য সত্যি সত্যি ভেঙে পড়েছেন। আর সেই রাতের পর থেকে আমাদের সংসারের অনেক কিছু বদলে যেতে শুরু করেছিল। সেদিনের পর থেকে আব্বা যেন একবারে বদলে গেলেন। যে মানুষটা এত বছর নিজের রাগ আর অহংকার রাখরে ছিলেন, সেই মানুষটাই এখন প্রতি সপ্তাহে তানহা আপার খোঁজ নিতেন। কখনো ফল নিয়ে যেতেন, কখনো নাতনির জন্য জামা, কখনো আবার শুধু গিয়ে বসে থাকতেন। আমি মাঝে মাঝে চুপচাপ দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম, মানুষটা যদি একটু আগে বুঝতেন। তানহা আপার বিয়েটা আমাদের পরিবার কখনো মেনে নিতে পারেনি, কারণ আপা নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছিল। রিয়াদ ভাই ধনী ছিলেন না, বড় চাকরিও ছিল না, সাধারণ একটা চাকরি করতেন, কিন্তু আপা ওনাকে ভালোবাসতো। আর এই একটা কারণেই আব্বা ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি মনে করেছিলেন আপা তার সম্মানের বিরুদ্ধে গেছে। সেদিন রাগের মাথায় বলেছিলেন, আজ থেকে তুই আমার মেয়ে না। তারপর বছরের পর বছর সেই রাগ বুকের মধ্যে জমিয়ে রেখেছিলেন। যখন সম্পত্তি ভাগ করলেন, তখনও সেই পুরনো রাগ ভুলতে পারেননি। তাই সবার সামনে দাঁড় করিয়ে নিজের মেয়েকে বঞ্চিত করেছিলেন। কিন্তু জীবন মানুষকেও খুব অদ্ভুত ভাবে সত্য শেখায়। যে ছেলেকে আব্বা অযোগ্য ভাবতেন, সেই রিয়াদ ভাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন তাকে। আর যেই মেয়েকে তিনি দূরে ঠেলে দিয়েছিলেন, সেই তানহা আপায় প্রতি শুক্রবার কষ্ট করে বাসে চেপে শুধু বাবার জন্য খাবার নিয়ে গিয়েছে। একদিন বিকেলে আমি আব্বার ঘরে ঢুকে দেখলাম উনি পুরনো একটা অ্যালবাম দেখছেন। সেখানে তানহা আপার ছোটবেলার ছবি, স্কুল ড্রেস পরা, 2 বেনি করা হাসি মুখ। আব্বা ছবিটার উপর হাত রেখে বললেন, জানিস ছোটবেলায় ও আমার সবচেয়ে আদরের মেয়ে ছিল। আমি চুপ করে শুনছিলাম। উনি আবার বললেন, শুধু নিজের অহংকারের জন্য আমি এত বছর ওকে শাস্তি দিলাম, অথচ ও কখনো আমার বিরুদ্ধে একটা কথাও বলল না। কথাগুলো বলতে বলতে আব্বার গলা কেঁপে উঠল। তারপর একদিন পুরো পরিবারকে ডেকে পাঠালেন। বড় ভাই, ছোট ভাই, ভাবিরা সবাই এসেছিল। আব্বা সবার সামনে খুব শান্ত গলায় বললেন, আমি অন্যায় করেছি, আমার মেয়ের হক আমি মাইরা খাইতে পারুম না। ঘরটা একদম চুপ হয়ে গিয়েছিল। আব্বা নিজ হাতে নতুন কাগজ তৈরি করলেন। তানহা আপার
নামে সম্পত্তির অংশ লিখে দিলেন। বড় ভাই কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ এবার আব্বার চোখে আগের সে রাগ ছিল না, ছিল দৃঢ়তা। তানহা আপা তখন শুধু কাঁদছিল। সে বারবার বলছিল, আমার কিছু লাগবে না আব্বা, আপনি আমার উপর রাগ করেন না, এটাই যথেষ্ট। কিন্তু আব্বা ওর মাথায় হাত রেখে বললেন, মা তোরে অনেক কাঁদাইছি, আল্লাহ যদি আমাকে মাফও করে জানি না তুই করবি কিনা। তানহা আপা তখন আব্বাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলছিল। সেদিন আমাদের পুরো পরিবার কেঁদেছিল, কারণ আমরা সবাই বুঝেছিলাম সম্পত্তির চেয়ে বড় জিনিস হলো সম্পর্ক, অহংকারের চেয়ে বড় জিনিস হলো ক্ষমা। আর বাবা মায়ের ভালোবাসা কখনো পুরোপুরি শেষ হয় না। রাগ, অভিমান, দূরত্ব সবকিছুর নিচে সেটা লুকিয়ে থাকে, শুধু কখনো কখনো সেটা বুঝতে অনেক দেরি হয়ে যায়। তারপর থেকে প্রতি শুক্রবার আমরা সবাই একসাথে আব্বার বাসায় যেতাম। তানহা আবার মেয়েটাও ধীরে ধীরে আমাদের পরিবারের প্রাণ হয়ে উঠলো। আর আব্বা তিনি প্রায়ই নাতনিকে কোলে নিয়ে একটা কথাই বলতেন, মানুষের বিচার টাকা দিয়ে না, মন দিয়ে করতে হয়। এই গল্পটি এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।